For thanks especially for my side because you are the COVID-19 cruises feel this COVID-19. However, just as sir, I am table talk show. I told that especially for the COVID-19 how to feel in the COVID-19 because you corruption in the COVID-19. How you feel? We are passing very crucial moment. It is very a critical situation for us because ছাত্ররা স্কুলের প্রাণ, students community are the soul of the institution. If they are aloof from the institutions, the institution can't run. এটা জাস্ট একটা আত্মাবিহীন দেহের মতো। ছাত্ররা হচ্ছে আমাদের আত্মা। তো ওদেরকে নিয়ে স্কুল রান করতে হচ্ছে, খুব কষ্ট পাচ্ছি। ওরা যদি থাকতো আগের মতো কার্যক্রম চলতো, শিক্ষা কার্যক্রম ব্যাহত হতো না, ওদের জীবন থেকে একটা শিক্ষাবর্ষ চলে যেত না। ওদের শুধু শিক্ষাই নয়, ওদের যে মানসিক একটা বিপর্যস্ততা, এটাও হয়তো যে ক্ষয়ক্ষতি, এটাও অস্বাভাবিক। যাই হোক, এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, এটা বৈশ্বিক একটা অতিমারী। এটা সমগ্র বিশ্বে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এবং এই চ্যালেঞ্জের মধ্য দিয়েই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে তাদের নির্দেশনা মোতাবেক, আমাদের শিক্ষা বান্ধব সরকারের নির্দেশনা মোতাবেক আমরা অতিমারের মাঝেও আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যখন আপনি কোভিড-19 স্যার আক্রান্ত করেছিলেন, কোভিড-19 ব্যাপারটা আমাকে একটু খুলে বলবেন। এটার কি আপনার কি ওইটার ইয়েটা কেমন, মানে জাস্ট এটার ইমেজটা কেমন, মানে এটার করাপশন যে টাইমটা, ওই টাইমটা সম্পর্কে আপনি মানে কোভিড-19 আমি আসলে খুব সচেতন ছিলাম, আমার পরিবারের সবাই সচেতন ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক, আমাদের জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির নির্দেশনা মোতাবেক যেসব স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশনা আছে সেগুলো খুব ভালোভাবে পালন করতাম, মাস্ক পরতাম, হ্যান্ড স্যানিটাইজেশন করতাম এবং অন্যান্য নির্দেশনা মেনে চলতাম। ভালোই ছিলাম। হঠাৎ করে ডিসেম্বরের 12 তারিখ আমার প্রথম একটু শরীর ব্যথা হচ্ছে আর একটু জ্বর আসছে। 2 দিন অতিবাহিত হওয়ার পর আমার জ্বরটা প্রায় 102-3 এরকম যাচ্ছে এবং দেখলাম গায়ের ব্যথাটাও ধীরে ধীরে বাড়ছে। অল্প কিছু দিনের মধ্যে 2-3 দিন অতিবাহিত হতে না হতে আমি স্বাদ গন্ধ কিছুই পাচ্ছিলাম না। তখন আমি ধরে নিলাম যে আমি কোভিড আক্রান্ত হলাম। তখন সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজের এখন বর্তমান জেনারেল হসপিটাল আছে, আমার একজন বন্ধু বা ডাক্তার, তাকে হাসপাতালের সাথে যোগাযোগ করলাম। উনি বলছেন, স্যার ইউ আর এফেক্টেড অলরেডি, আমি মেডিসিন দিচ্ছি, আপনি ওগুলো সেবন করেন। মেডিসিন সেবন করলাম। আরও ছেলেদের আমাদের পরিবারের পরামর্শে অধিকতর একটু টেস্টের জন্য ডক্টর রবিউল মেডিসিন বিশেষজ্ঞ তার শরণাপন্ন হলাম। তিনিও আমাকে মেডিসিন দিলেন। এরপরে আমি 15 তারিখের দিকে টেস্ট করলাম, আমার টেস্টের আসলো পজিটিভ। তখন সত্যি বলতে কি, আমি যেহেতু আমি হার্টের রোগী, আমার 2টো রিং পড়া আছে, আমার কিডনিতেও সমস্যা আছে, স্কোয়ার থেকে 2014 সালে কিডনিতে চিকিৎসা করেছি, ডায়াবেটিস তো আছে। সব মিলিয়ে আমার একটা খুব খুব মানে আমি মেন্টালি একটু আপসেট হয়ে গেছিলাম সত্যি কথা বলতে কি। তো ডাক্তারদের সহায়তায় আমি ওদের একদম পরামর্শ মতো ওষুধ সেবন করেছি, ওদের নির্দেশনা মেনে চলেছি। আমি আবার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করব। 30 তারিখে আমার দ্বিতীয়বার টেস্ট আমার নেগেটিভ আছে, 30 ডিসেম্বর। বাই দ্য বাই স্যার, আমার একটা জিনিস খুব মনে পড়ে গেল যে আমার কাছে এরকম মনে হচ্ছে যে আমরা অ্যানশিয়েন্ট মেরিনার গল্প পড়েছিলাম স্যার, সমারসেট মোমের লিখা। ওইখানের মধ্যে গল্পের মধ্যে অ্যানশিয়েন্ট মেরিনার গল্পটা স্টার্টিংটা এইভাবেই আসছিল, দি ম্যারেজ সেরেমনি ওয়াজ ওভার এন্ড দ্য গেস্ট ওয়ার অল গোয়িং টু দ্য ফিস্ট and albatross is a big sea bird. It brings good luck to the sailors. In the meantime, I think and thought that especially as like albatross came to here and regarding Almighty to Allah given to support for them COVID-19. In the meantime, are you relax on, because more than lot of suffer in your body, especially with diabetes and heart and ring all over those. So I think that is the big achievement as well the albatross. By the way, I would like to take one man's name, and she is my wife. She is my beloved, but facing all sorts of problems, he served me
tremendously, Wow. tremendously. Thanks a lot. Thanks a lot. I given to thanks regarding for my auntie and regarding sir. নেক্সট আমি স্যার টক শোর মধ্যে স্যার আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে কোভিড-19 যখন আমাদের বাংলাদেশে যখন আবির্ভাব হয়েছে সারা বিশ্বের মধ্যে তখন ইনডোর এবং আউটডোরে যারা প্রবেশ করছিল তখন থেকে আপনি স্যার কী ধরনের সেফ সিকিউরিটি দিয়েছেন স্টুডেন্ট এবং অভিভাবক এবং প্যারেন্টস এবং বর্তমানে যারা আসছে ইনডোর আউটডোরে তাদেরকে আপনি ফ্রম দ্য বিগিনিং থেকে স্যার এটা আমরা তো আমাদের স্কুলটা জানুয়ারির প্রথম থেকে খুব ভালোভাবে চলছিল, তো পহেলা জানুয়ারি আমরা বই বিতরণ করেছি। দু একদিন কার্যক্রম চলার পরে আমাদের যে আপনার সহপাঠক্রমিক কার্যাবলীগুলো আছে এগুলো চলমান ছিল। ঠিক আমরা সবগুলা শেষ করে আমাদের একদম প্রতিদিন 6 ঘন্টা করে ক্লাস চলবে ঠিক এই মুহূর্তে 17 তারিখ যখন মার্চের নির্দেশনা আসলো, মার্চের 17 তারিখ তখন থেকে আমাদের কার্যক্রম বন্ধ। লকডাউন হয়ে গেল। তারপরেও বিশেষ প্রয়োজনে যখন কোনো অভিভাবক কিংবা ছাত্র বা শিক্ষক আসতো আমরা আমাদের গেটের মধ্যে দারোয়ান থাকতো, আমাদের শিক্ষক থাকতো, আমরা স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতাম, মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দিতাম না। হ্যাঁ, আমরা মাস্ক পড়তাম এবং অন্যদেরকে পড়াবার জন্য পড়বার জন্য সচেতন করতাম, কারণ আমরা তখন মনে করেছি এই মাস্কটা কোভিডকে ফাইট করার জন্য, কোভিডকে প্রতিরোধ করার জন্য একটা প্রধান অন্যতম হাতিয়ার। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আলোকিত প্রধান শিক্ষক জনাব শহীদুল্লাহ স্যারকে, আমাদের চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন কিংবদন্তি প্রধান শিক্ষক। আমি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে এবং দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকা থেকে আমি সাংবাদিক ফরহাদ আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কোভিড-19কে মোকাবেলা করার জন্য। এবং ব্রাইট নিউজ 99-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি আছে এখানে স্বামী একটা শিমিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য স্যার আমি অ্যাজ ওয়েল গতকালকের দিনটা আমাদের গেল 17ই মার্চ। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে গতকালকে আমাদের জাতীয় শিশু দিবস গিয়েছে এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 70তম জন্মবার্ষিকী সম্পর্কে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর 70তম জন্মবার্ষিকী এবং শিক্ষাক্ষেত্রে মুজিব বর্ষকে সামনে রেখে স্যার আপনি আমাদের চট্টগ্রামের সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক হিসেবে স্যার আমি আপনার কাছ থেকে মুজিব বর্ষের টপিকসগুলি জানতে চাচ্ছি। আমাদের আলোকিত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ স্যার। আমরা এই দিবসটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, রাজনীতির মহাকবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আমাদের আমরা খুব ভালোভাবে উদযাপন করব, ছাত্র শিক্ষক সবাই মিলে আমরা এই প্রতীক্ষার প্রহর গুনছিলাম। যাই হোক, অতিমারির কারণে আমাদের প্রোগ্রামটা অনেক ক্ষেত্রে সীমিত করতে হয়েছে। আমরা সরকারি নির্দেশনা মোতাবেক এবং শতবর্ষ উদযাপন কমিটির যে পরিপত্র আমাদের হাতে এসেছিল তারই আলোকে আমরা 17ই মার্চ প্রত্যুষ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং আমরা এর পরপরই আমাদের শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমাদের সকল শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী মিলে আমরা আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসায় জাতির পিতাকে শ্রদ্ধা নিবেদন করেছি। এরপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি, স্বল্প পরিসরের স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতার যে দীর্ঘ সংগ্রাম, দীর্ঘযাত্রা, রাজনৈতিক সংগ্রাম, আমাদের যে বাংলাদেশের অভ্যুদয় বিশ্ব মানচিত্রে আমরা যে একটা সঙ্গীত পেলাম, জাতীয় সঙ্গীত পেলাম, আমরা একটা স্বাধীন দেশ পেলাম, তার যে অবদান এটা কখনো ভুলভাল নয়। আমরা স্বাধীন কখনোই হতাম না যদি জাতির পিতার জন্ম হতো না। তার এই বর্ণাঢ্য জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এরপরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব শিক্ষক আমরা সবাই মিলে আমরা জাতির পিতার বিধিহাত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আমরা মোনাজাত করেছি, আল্লাহ যেন তাকে বেহেশতে শান্তিতে রাখেন। এবং সাথে সাথে বর্তমানে যিনি বাংলাদেশের হাল ধরেছেন আমাদের জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার যে উন্নয়ন এটা ভুলভাল নয়। বিগত সময়ের
সাথে কখনো তুলনীয় নয়। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বারে বারেই বলেন এগিয়ে যাবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। রাইট, এক্স্যাক্টলি। শিক্ষা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমরা আমাদের এই দক্ষিণ এশিয়ার পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই, বরং আমরা কিছু কিছু ক্ষেত্রে রাইট, এগিয়ে আছি। এগিয়ে আছে, রাইট। অতএব আমরা বলতেই পারি মাননীয় প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবেই। রাইট, এক্স্যাক্টলি। ধন্যবাদ। ডেভিড সম্বন্ধে মূল পয়েন্টগুলি তুলে ধরেছেন, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফিরাত কামনা করেছেন এবং আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে। আমি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে এবং দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে আছে আমাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি ব্রাইট নিউজ 99-এর শিমি, আমি শিমিকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি একটি কথা না বললেই নয়, যে কথাটা আমি বলতে যাচ্ছি যে ডিজিটাল বাংলাদেশ, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র আইসিটির উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের ভীষণ বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশ পরিপূর্ণ হবে। তার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা দেখেছি 2021-41 বলেছেন, কিন্তু আমরা ইতিমধ্যে 2021 সালের মধ্যে অলরেডি আমরা ওভারকাম করতে পেরেছি। 100% আমরা নিয়ে আসছি ডিজিটাল বাংলাদেশ। তো ডিজিটাল বাংলাদেশের ভিশন 2041-কে সামনে রেখে স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আজকে আমরা ডিজিটালের ভিশন 2041-কে সামনে রেখে আমরা যে সমস্ত অ্যাডভান্টেজটুকু দেখতে পাচ্ছি স্যার, একজন আলোকিত প্রধান শিক্ষক হিসেবে স্যার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ স্যার আমাদের চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে স্যার ডিজিটাল বাংলাদেশের ভিশন 2041-কে সামনে রেখে অ্যাডভান্টেজটুকু তুলে ধরবেন। সম্মানিত স্যার। ডিজিটাল বাংলাদেশ এটার এখন কোনো কল্পনা নয়, রাইট, এক্স্যাক্টলি। এটা এখন বাস্তবে দৃশ্যমান। আমরা যেদিকে তাকাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে অভিপ্রায় আমাদের এই বঙ্গবন্ধু সোনার বাংলাকে ইনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করবেন, আমরা অলরেডি রূপান্তরিত হয়েই গেছি। রাইট, এক্স্যাক্টলি। আর এই রূপান্তরের পেছনে নেপথ্য থেকে যে মানুষটি মেধা, শ্রম, ঘাম দিয়ে নিরলস পরিশ্রম করে সহায়তা করেছেন মমতাময়ী মাকে, তারই পুত্র এবং বঙ্গবন্ধুর দৌহিত্র জনাব সজীব ওয়াজেদ জয় আজকের এই সুন্দর দিনে মার্চ মাসে উত্তাল মার্চ, এই মার্চটা বিভিন্ন কারণে আমাদের কাছে অন্যরকম। পহেলা মার্চ, তেসরা মার্চ, দোসরা মার্চ, এই মার্চে পতাকা উত্তোলিত হয়েছে, এই মার্চে 7ই মার্চের ভাষণ হয়েছে, এই মার্চে স্বাধীনতার ঘোষণা হয়েছে, এই মার্চ মাসে আমাদের 25শে মার্চ কালরাত্রি হয়েছে, এই মার্চ মাসে আমাদের উপর নির্মম অপারেশন সার্চলাইট করা হয়েছে। সে কারণে আপনার এই সাক্ষাৎকারের সুবাদে আমি বিনম্র চিত্তে আরেকবার স্মরণ করতে চাচ্ছি, এই মার্চ মাসে যারা বাংলাদেশকে স্বাধীন করবার জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছে, রক্ত ঝরিয়েছে এবং যুদ্ধক্ষেত্রে 30 লাখ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ বা তারও অধিক মা ইজ্জত সম্ভ্রম হারিয়েছে, তাদেরকে আমি বিনম্র চিত্তে স্মরণ করতেছি। যে কথা বলছেন আপনি ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের সুফল এখন সর্বত্র। আমি যদি আমার শিক্ষাক্ষেত্রে বলি, আগে একটি ভর্তি ফর্ম জমা দেওয়ার জন্যে, ভর্তি ফর্ম পাওয়ার জন্যে কত না কষ্ট করতে হতো, সেই কষ্টের সাক্ষী আমরা নিজে। আমাদের সমসাময়িক সময়ে আমরা ছাত্ররা দীর্ঘ লাইন ধরে দিনের পর দিনে কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে গ্রাম থেকে শহরে এসে স্কুলে এসে লাইন ধরে কষ্ট স্বীকার করে, ত্যাগ স্বীকার করে একটা ফর্ম জমা দিতাম। আজকে সেটুকু নেই। ঘরে বসে অতি অনায়াসে একদম ডিজিটালি তার শিক্ষা সম্পর্কিত যাবতীয় কার্যক্রম সে সম্পাদন করতে পারছে, শুধু ফর্ম পূরণ নয়। এই যে আমি এখন এই মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়ে আছি, আমার শিক্ষকরা পাশে আছেন, আমি এখন ক্লাস 8-এর ছাত্রদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতেছি, আপনি দেখতে পাচ্ছেন ল্যাপটপের মধ্যে। এবং গতকালকে আমি একটা চিঠি পেয়েছি, আমরা 2020 সালে যে অ্যাসাইনমেন্ট ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করে আমরা যে অ্যাসাইনমেন্টটা পরিচালনা করেছি, তার উপর ভিত্তি করে মাননীয় মহাপরিচালক মহোদয়ের প্রত্যেক একটা পত্র পেয়েছি। পদার্থবিজ্ঞান বিষয়ের উপরে 60টি বিষয়ে 60 জন ছাত্রের 60টি অ্যাসাইনমেন্ট আজকে আমাকে প্রেরণ করতে হবে।
আপনি জেনে খুশি হবেন 2020 সালের যে অ্যাসাইনমেন্ট আমরা কার্যক্রম পরিচালনা করেছি বাংলাদেশে, মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, জনাব শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফল, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের শিক্ষা বিভাগীয় কর্মকর্তা নির্দেশনায় এখন একটা জরিপ চলছে। 2000 স্কুলের মধ্যে এই জরিপটা পরিচালিত হবে। তন্মধ্যে 100 স্কুলকে পাইলট প্রকল্পে রাখছে। ওই 100-র মধ্যে চট্টগ্রামে গভর্নমেন্ট স্কুল যতগুলো আছে তার মধ্যে আমারটাই আছে, আমারটাই আছে। এবং ডিজিটালের এই যে ডিজিটাল বাংলাদেশের অ্যাডভান্টেজ যেটা বললেন আপনি, তার সুবিধাভোগী আমরা সবাই। আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাসাইনমেন্ট দিয়েছি, ছাত্ররা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে, শিক্ষকরা মূল্যায়ন করছে, আমরা এখন আবার ডিজিটালে পাঠিয়ে দিচ্ছি এবং আমাদের ফর্ম পূরণ থেকে শুরু করে, এবং সবচেয়ে আপনি অবাক হবেন, কিছুক্ষণ আগে কয়েক সপ্তাহ আগে সমগ্র বাংলাদেশের স্কুলের মধ্যে ডাটাবেস করতেছে। তো আমরা কি করতে পারি, আমার শিক্ষকদের সহায়তায় আমি গুগল ফর্ম করে আমাদের স্কুল পেজে ছাইড়ে দিয়েছি। স্কুল পেজে ছাইড়ে দেওয়ার ঠিক 2-3 দিনের মাথায় আমার প্রায় 2000 ছাত্রের ডাটাবেস আমি নিমেষে করতে পেরেছি। অনুরূপভাবে আজকে আমি যখন আক্রান্ত ছিলাম, ভেরি অনেস্টলি স্পিকিং, I'm very grateful to my honorable Prime Minister. He has worked hard to turn this country into digital Bangladesh. আমি ঘরে বসে ডাক্তারদের সেবা পেয়েছি ডিউরিং করোনা পিরিয়ড, ক্রুশাল মুভমেন্টে। আমার ডাক্তাররা আমাকে ডিজিটালি প্রেসক্রিপশন করেছেন, অ্যাডভাইস করেছেন, আমি তাদের সাথে যোগাযোগ করেছি। এই যে একটা অ্যাডভান্টেজ, এটা কখনো পেতাম না যদি ডিজিটাল বাংলাদেশ হতো না। অনুরূপভাবে কৃষিক্ষেত্রে আপনি দেখেন, ঘরে বসে কৃষকরা পাচ্ছে। আজকে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এটা আমরা ডিজিটালি কি করতে, ওয়েবিনার করতেছি, আমরা সেমিনার করতেছি, আমরা ডিজিটালি আলোচনা সভা করতেছি। সবগুলা ডিজিটাল বাংলাদেশের আমি অ্যাডভান্টেজ মনে করি। আর এমন কোনো ক্ষেত্র নেই আমরা যেই ক্ষেত্রে ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল বাংলাদেশের অ্যাডভান্টেজ পাচ্ছি না। এজন্য আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার স্কুলের পক্ষ থেকে, আমার স্কুলের সকল ছাত্র শিক্ষক অভিভাবকের পক্ষ থেকে। এর সাথে সাথে আমাদের সেই বঙ্গবন্ধু দহিত্র আরেক রত্ন, যার ব্রেইন সাইড হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ, সজীব জয় মহোদয়ের প্রতি ধন্যবাদ স্যার। টেবিল টকশোর মধ্যে একটি পয়েন্ট আমাকে খুব আবির্ভূত করছে, সেটা হচ্ছে যে আমি বলবো, কে বলেছে মুজিব নাই? মুজিব আছে বাংলায়, এক মুজিব চলে গেছেন। লক্ষ মুজিবের মাঝে আমার মাঝে আছে একজন কিংবদন্তি আলোকিত প্রধান শিক্ষক, যিনি কিনা আমাদের চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের আলোকিত প্রধান শিক্ষক একজন মুজিব সেনা, মোহাম্মদ শহীদুল্লাহ স্যার। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে ডিজিটাল বাংলাদেশ ভিশন 2041-কে সামনে রেখে যে কথাটা তুলে ধরেছেন, আগে আমরা হৈমন্তী গল্প পড়েছি, ফের যদি আসি শীতকাটিটি সঙ্গে করিয়া নিয়ে আসবো, আবার এক হাত বললা 12 হাত শিং, উড়ে যায় বললা ধা টিং টিং, এই যে খনার বচন, এগুলো আমাদের ম্যানুয়াল পদ্ধতিতে ছিল। আজকে আপনি যে কথাটা তুলে ধরেছেন ডিজিটাল বাংলাদেশ ভিশন 2041-কে সামনে রেখে, আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যিনি কিনা ডিজিটাল বাংলাদেশের উপদেষ্টা এবং রূপকার। মেনি মেনি থ্যাংকস রিগার্ডিং ফর ইউর দ্য টক শো। ইন দ্য টাইম আই গিভেন টু দ্য টক শো রিগার্ডিং ফর দিস স্পেশালি টক শো অ্যান্ড দ্য পাওয়ার গিভেন টু থ্যাংকস প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এবং আপনি আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি ম্যাডামকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তার এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের গত মাসটা আপনি গিয়েছে যে আপনার আন্তর্জাতিক শহীদ দিবস, আর এটা তো আমাদের 26শে মার্চকে সামনে রেখে নিয়ে চলে আসছি। তো সেই সুবাদে আমি কি আর বলে, আমি একজন মুজিব সেনাকে আমি সান্ত্বনা দিব, আমার সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। কেননা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে স্বপ্নটা দেখেছিলেন, ইন্ডিপেন্ডেন্টলি কারওয়াইন দ্বারা আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা 21টি বছর ইংল্যান্ডে ছিলেন। 15 আগস্টে সেদিন যদি মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ওনার সুযোগ্য বোন শেখ রেহানা যদি না যেতেন, তাহলে আমার মনে হয় না যে আমরা আজকে সোনার বাংলাদেশ পেতাম। তো সেক্ষেত্রে আমি একটি কবির ভাষায় বলবো, কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া রক্তে ভেজা,
মাগো, ওরা বলে তোমার কলিস ওই গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে উড়কি ধানের মুরকি সেজে এটা সেটা আরও কত কি। তার খোকাচে বাড়ি ফিরবে ছাপসো চোখে, মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আমি আবু জাফর ওবায়দুল্লাহর কোনো এক মাকে কবিতাটি আজকের এই বিশেষ দিনে বিশেষ টক শোতে আমি একজন অনারেবল পার্সন হিসাবে জনাব শহীদুল্লাহ স্যার আপনাকে আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ জনাব ফরহাদ জাহান। এই কবিতার মধ্যে একটা শব্দ উচ্চারিত হয়েছে, খোকা। আমি জানি না কবি আবু জাফর ওবায়দুল্লাহ মহোদয় এই শব্দটি কীভাবে নির্বাচন করেছেন, কিন্তু আমি খোকা বলতে সেই খোকাকে মিন করছি যেই খোকা 1920 সালে 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। যেই খোকার রক্তের মধ্যে গ্রাম বাংলার, জনপদের, নদীর, গ্রামগঞ্জ, শহর, নগর, বন্দরের প্রতিটা প্রতিচ্ছবি যার ভিতরে ছিল। সেই ছোটকাল থেকে এই খোকার মধ্যে আমরা মানবিক গুণাবলী দেখেছি। আমরা অনেক গল্প জানি, খোকার বাবার, খোকার মায়ের গল্প জানি, এবং ছোটকাল থেকে যখন সপ্তম অষ্টম ছাত্র, ইভেন যখন মিশনারি স্কুলে পড়তেন তখন থেকে গল্প জানি। আসলে আমার কেমন জানি মাঝে মাঝে মনে হয় কোনো কোনো জনপদে যখন জনপদকে এগিয়ে নেওয়ার জন্য স্রষ্টা, নিশ্চয় স্রষ্টার পরিকল্পনায় জগতের সব কিছু হচ্ছে, আমার মনে হচ্ছে সেই খোকাকে সেই দিন এই জনপদের জন্য, এই জনপদের স্বাধীনতার জন্য, এই জনপদের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, এই জনপদের মানুষের সাংস্কৃতিক মুক্তির জন্যে বিশেষভাবেই আবির্ভূত করেছিলেন। এবং তিনি ধীরে ধীরে এদেশের মানুষের মনের, মগজের, মাটি এবং মানুষের প্রয়োজন এবং সব কিছু অনুধাবন করতে পেরেছিলেন বলেই তিনি বঙ্গবন্ধুতে রূপান্তরিত হয়েছিলেন। তিনি এদেশের সকলের বন্ধু, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, গাছ গাছালি, পশু পাখি, নদী, খাল, বিল, নালা, বিল, পুকুর, সব কিছুরই বন্ধু। এমন কোনো জিনিস নাই যার অনুভব মুজিবের মাঝে পাওয়া যায় না। তিনি শিক্ষকের বন্ধু ছিলেন, কবি সাহিত্যিকের বন্ধু ছিলেন, রাজনীতিকদের প্রিয় পাত্র ছিলেন। শুধু দেশের মানুষের কথা ভাবতেন না, তিনি দেশ ছাড়িয়ে বিশ্ব মানবতার কথা ভাবতেন। এজন্যে ফিদেল কাস্ট্রোর মতো নেতা বলছিলেন, আমি হিমালয় দেখিনি, আমি মুজিবকে দেখেছি। আমি সত্যি এই মুজিবের মতো এই বিশাল হৃদয়ের পরিমাপ আমাদের মতো ছোট মানুষকে দিয়ে করা সম্ভব নয়। আপনি যে বলছেন, সে বলেছে মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। ইতিহাসকে কখনো মুছে ফেলা যায় না। ইতিহাস সামনের দিকে এগিয়ে যাবে আপন গতিতেই, এবং ইতিহাস ও মহিমায় তার সত্যটাকে উদ্ভাসিত করবেই করবে। যার প্রকৃত উদাহরণ হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। আমরা 75 পরবর্তী সময়ে, বিশেষ করে আমরা 1981, 92 পর্যন্ত দেখছি দেশনেত্রী আমাদের এখানে আসছেন, সে 1981 সালে নির্বাচন থেকে দেশে আসছেন, বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেছেন, জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছেন, নিরলস সংগ্রাম করে যাচ্ছেন। আমাদের এখন সব কিছু ভুলে গিয়ে এক হয়ে আমরা কীভাবে, আমরা স্বাধীনতা পেয়েছি, অর্থনৈতিক মুক্তি আমরা কীভাবে করবো, এই যে গরিব মানুষের মুখে হাসি ফোটাবার যে সংগ্রাম, যেটা যুদ্ধ আমাদের পিতার ছিল, জাতির পিতার ছিল, এটাকে বাস্তবে আরও আরও সমৃদ্ধ করার জন্য উন্নয়নশীল দেশ নয়, আমরা মিশন 2041 যেন উন্নত দেশ, হ্যাঁ, শিক্ষা দীক্ষায়, প্রযুক্তিতে, বিজ্ঞানে আমাদের একটা উন্নত দেশ হতে পারে। সেভাবে সেই লক্ষ্যে পৌঁছবার জন্যে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবার জন্যে এই যে আপনি, আমি, আমরা এদেশের আপামর জনগণকে আমি মনে করি এগিয়ে আসা উচিত। এটা আমাদের হাই টাইম। It is high time to support our Prime Minister to lead the country ahead, so that we can achieve our goal by 2041 as a developed and developed country. Right.
বাই দ্য ওয়ে স্যার, রিগার্ডিং ফর থ্যাঙ্কস ফর মাই হার্ট, টেবিল টক সম্বন্ধে যে মূল পয়েন্ট আপনি তুলে ধরেছেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে ডিজিটাল বাংলাদেশ মিশন 2041-কে সামনে রেখে আজকে আমরা 41-এর মধ্যে আমরা ধাবিত হয়েছি। তার একটি প্রমাণ বলে দিয়েছেন যে বারেক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি কথা বলেছে, তোমরা যদি দেশের উন্নয়ন যদি দেখো তাহলে বাংলাদেশের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে দেখেছ কীভাবে দেশকে উন্নয়ন শিখরে নিয়ে আসছে। তো সেক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, ফিদেল কাস্ট্রো যেমন বলেছিল যে আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি হিমালয়কে দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখিনি, আমি এখন বর্তমানে দেখছি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে আমার সামনে উপস্থিত আছেন মোহাম্মদ শহীদুল্লাহ স্যার, আমার দেখা একজন কিংবদন্তি এবং আলোকিত অনেক শিক্ষক। অনেক ধন্যবাদ জামান সাহেব। অবশেষে আমি আমি যে আপনি সাহিত্যের যে কথাটা তুলে ধরলেন, এখানের মধ্যে আমি আরেকটু ধাপ নিয়ে একটু আলোচনা করব। ম্যাথ বলেছেন লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ দ্য হিউম্যান ক্যারেক্টার। Right. মানব জীবনের প্রতিটি ছবিটি হচ্ছে সাহিত্য। একটা সাহিত্যের রূপকার করে দিয়ে গেছেন আমাদের 1108টা ওয়ার্ডের মধ্যে। সেটা হচ্ছে যে এবারেই সংগ্রাম, স্বাধীনতার মুক্তির সংগ্রাম, এবারেই সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চে ভাষণ দিয়েছিলেন। এই ভাষণের উপরে ইউনেস্কো কর্তৃক দীর্ঘ 41 বছর পর ওনাকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ভূষিত করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই 7 মার্চের ভাষণের উপরে, একটা অলিখিত ভাষণের উপরে যে একটা স্বীকৃতি দিয়েছেন, আজকে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি একজন মুজিব সেনা হিসাবে এত বড় একটা সাফল্য যে আমাদের ইউনেস্কো দিয়েছেন 7 মার্চের উপরে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে, আমি আপনার কাছে জানতে চাচ্ছি স্যার আপনার ফিলিংসটা কেমন লাগছে? সম্মানিত আসলে আলোকিত প্রধান শিক্ষক মোহাম্মদ জামান শহীদুল্লাহ সাহেব, আমি একটু আবেগপ্রবণ হয়ে গেলাম। ফিলিংস বলতে 1975 সালে আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলাম। আমার 2 ভাই মুক্তিযুদ্ধে গিয়েছিল, পৃথিবীতে নেই। তো সেই 75 সালে 15ই আগস্ট শুক্রবার ছিল আমার মনে পড়ে। ওই বছরই আমার একজন শিক্ষক, এখন দুনিয়াতে নেই, আমাকে ভাষণটি মুখস্থ করিয়েছিল এবং বিদ্যালয়ের কোনো একটি অনুষ্ঠানে আমাকে দিয়ে ভাষণটি দিতে হবে এভাবে প্রস্তুত করেছিলেন। আমি গর্বের সহিত তার নাম বলবো, ওই শিক্ষকের নাম কাজল কান্তি দাস। লোহাগাড়ার কলাউজানে স্যারের বাড়ি, স্যার এখনও জীবিত আছেন। আমার খুব প্রিয় একজন শিক্ষক ছিলেন। আমি তখন বুঝতে পারিনি, আমি কিন্তু লিখেই মুখস্থ করেছিলাম। অসাধারণ একটি ভাষণ, 18 মিনিটের ভাষণ, 1108টি শব্দ আছে। এই ভাষণের মধ্যে কি নেই? আপনি সম্বোধনটা দেখেন। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন। এই যে শুরু, কত আন্তরিক একটা সম্বোধন দিয়ে শেষ করেছেন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, জয় বাংলা। এই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভাষণটির মধ্যে কি নেই? উনি নিশ্চিতভাবে জানতেন পাকিস্তানের শাসক গোষ্ঠী নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, শোষণের মধ্য দিয়ে ক্ষান্ত হবে না। বাংলাদেশকে নিচ্ছিন্ন করবার জন্য একটা নীল নকশা করেছিল। মুজিব সেদিন বুঝতে পেরেছিলেন এটা কোনো লিখিত ভাষণ ছিল না, এটা একটা অলিখিত ভাষণ ছিল এবং কি বলবেন, কিভাবে বলবেন, কোনো রিহার্সেল ছিল না। যতটুকু জানি, মুজিব পত্নী সাহস দিয়ে বলছিলেন, ভাববার দরকার নেই, কারোর সাথে কথা বলবার দরকার নেই, তোমার মাথায় যা আসে তা তোমার জীবন থেকে, অভিজ্ঞতা থেকে তুমি বলবা। সারা জীবনে দেশের মানুষের জন্য তুমি আন্দোলন সংগ্রাম করে গেছো, আল্লাহর উপর তোমাকে ছেড়ে দিলাম। এই যে ভাষণ, কখন আসবে মুজিব? 10 লক্ষাধিক মানুষ সেদিন সোহরাওয়ার্দী উদ্যান, রেসকোর্স ময়দানে অপেক্ষা করছিল কখন আসবে মুজিব। অপেক্ষা প্রহর গুনতে গুনতে বিকেল 3:45 দৃপ্ত পায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সিঁড়ি বেয়ে মঞ্চে উঠলেন জাতির পিতা। কি বলবেন? অধীর অপেক্ষায়। নিশ্চয়ই স্বাধীনতার ঘোষণার চাপ ছিল একটা গোষ্ঠীর পক্ষ থেকে। পরিবেশটা এমন ছিল, আপনারা অবশ্যই জানেন, আমরা সবাই জানি, আকাশে যুদ্ধ বিমান উঠছিল, চারপাশে ট্যাঙ্ক ছিল,
সেনাবাহিনী ছিল প্রস্তুত, স্টেন গান, মেশিন গান ছিল, গোয়েন্দা বাহিনী ছিল, বিদেশি সংবাদ মাধ্যম ছিল। যদি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, আমাদের জাতির পিতাকে বিচ্ছিন্নতাবাদী আখ্যায়িত দিয়ে তাকে শেষ করে দেওয়ার একটা মোক্ষম হাতিয়ার ওরা পেয়ে যাবে। কিন্তু সেই ভুল আমাদের জাতির পিতা করেননি। উনি অত্যন্ত সুকৌশলে সেই বাসনের মধ্য দিয়ে বাংলাদেশের উপর যে নিপীড়ন, নির্যাতন, 23 বছরের যে শাসন শোষণ এবং আমাদের যে 70 নির্বাচনে জয়ী হওয়ার পরও ক্ষমতায় বসতে না দেওয়া, তাদের যে নীল নকশা, ওরা যে মূলত পাকিস্তানকে বিভক্ত ওরাই করতে চেয়েছিল, তাদের সেই নীল নকশা এবং সর্বোপরি যুদ্ধ যদি লেগে যায়, যুদ্ধের প্রস্তুতি। উনি বলছেন কি, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, তবে দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি যদি তোমাদের হুকুম দিবার নাই পারি, তোমাদের প্রস্তুত থাকতে হবে, প্রত্যেক পাড়ায় পাড়ায় দুর্গ গড়ে তুলতে হবে, তোমাদের যা কিছু আছে এই যে যুদ্ধের একটা প্রস্তুতির কথা উনি বলে দিয়েছেন। মানে বাঙালি জাতিকে মানসিকভাবে প্রস্তুত করেছেন, সাহস দিয়েছেন, এবং তাই তো হয়েছে। এবং আমাদের জয় বাংলাকে আমি মনে করি ইটস মোর পাওয়ারফুল দ্যান স্ট্যান্ড গান, মেশিন গান, বুলেট অফ রাইফেল। সেদিন বাংলার দামাল সেদার জয় বাংলা স্লোগান দিয়ে নেমে পড়েছিল। এবং এবারে স্বাধীনতার সংগ্রাম এটাকে কার্যকরভাবেই স্বাধীন করেছিল দীর্ঘ 9 মাসের মধ্য দিয়ে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেটা 9 মাসের মধ্যে স্বাধীন হতে পারে। আমরাই একমাত্র জাতি, আমরাই বাঙালি জাতি। আমরা যুদ্ধ করে সহস্র প্রশিক্ষিত, অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত একটা বাহিনীর বিরুদ্ধে শুধু জয় বাংলা শব্দকে মনোবক্ষে ধারণ করে আমাদের পিতার দেওয়া সাহস এবং মনোবল নিয়ে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছিলাম। এটা একটা অসাধারণ ভাষণ। এই ভাষণের উপর ভিত্তি করে নিউজ পত্রিকা বলছিল মুজিব ইজ এ পয়েন্ট অফ পলিটিক্স। বঙ্গবন্ধু মুজিবকে রাজনীতির কবি উপাধি দেওয়া হয়েছে। এবং আমার খুব কষ্ট লাগছে আজকে বলতে, 75-এর পর থেকে এই ভাষণটা অনেক আমাদের পরের প্রজন্মরা শুনতে পাই নাই। এটাকে অঘোষিতভাবে নিষিদ্ধই করা হয়েছিল। পরবর্তীবার যে এই ভাষণটা আমরা শুনতে পাই, আজকে দেখেন আপনি, অসাধারণ ব্যাপার। আমি তো মনে করি ইউনেস্কো, আন্তর্জাতিক শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা, জাতিসংঘের এই সংস্থাটি মুজিবের ভাষণটিকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড করে মুজিবকে সম্মানিত করেনি, বরং তারা নিজেরাই সম্মানিত হয়েছে। এরকম ভাষণ পৃথিবীতে কয়টি আছে? আমি বলতে পারি আব্রাহাম লিঙ্কনের ভাষণ, সেই 3 মিনিটের ভাষণ, ওটা গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, যেটাকে আমরা গেটিসবার্গ অ্যাড্রেস বলি। এডমন্ড ওয়ার্ড ছিল মূল বক্তা। এডমন্ড ওয়ার্ডের পরে আব্রাহাম লিঙ্কনকে বলা হয়েছিল। ক্যামেরাম্যান ক্লিক করার সময় হয়নি, স্টার্টিং টু এন্ডিং 3 মিনিটে শেষ করেছে। 3 মিনিটের মধ্যে সে বলছে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এরপর আমরা সেই কৃষ্ণাঙ্গনে তার ভাষণের কথা জানি, আই হ্যাভ এ ড্রিম, লুথার মার্টিন কিং, তাই না? এরপর আমরা 1820-এর সেই নারী অধিকার কর্মীর ভাষণের কথা জানি, যে প্রথমবারের মতো ভোট দিতে গিয়ে তাকে জেল খাটতে হয়েছিল। আমি আমার অধিকার প্রয়োগ করেছি। সেখান থেকে আজকে নারীরা ক্ষমতায়ন হচ্ছে। আমাদের মমতাময়ী দেশরত্ন শেখ হাসিনা সমাজের সকল স্তরের মানুষকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যে, সব মানুষকে সমভাবে স্বনির্ভর করবার জন্যে আজকে উইমেন এম্পাওয়ারমেন্ট করা হচ্ছে। আমাদের মহিলারা কোথায় না কাজ করছে, কি রাজনীতিতে, কি কৃষিতে, কি প্রশাসনে, কি আপনার সেনাবাহিনীতে, কি বিমান বাহিনীতে, সর্বক্ষেত্রে নারী পুরুষ নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা মনে করি বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণ হবেই হবে ইনশাআল্লাহ। টেবিল টক্সের শেষ প্রান্তে এসে একটি কথা বলতে হবে, বলবীর বল উন্নত মমশির, শির নেহারি অনত শির ওই শিকড় হিমাদ্রি, ভুলক দুলক গুলক বেধিয়া ক্ষুদার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। কে বলেছে মুজিব নাই? মুজিব আছে বাংলায়, এক মুজিব চলে গেছে, লক্ষ মুজিব আমার সামনে আছে।
আবারও আমি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে যাবার প্রাককালে টেবিল টক্সের শেষ প্রান্তে এসে যে কথাটা আপনি তুলে ধরেছেন, এবারে এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই টপিকসটাকে সামনে রেখে আমার দেখা আলোকিত এবং কিংবদন্তি প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ স্যার টেবিল টক্সের মধ্যে মূল পয়েন্টগুলি তুলে ধরার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন এবং বাইরে আছেন, আজ রাত 10:15 আমাদের ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্কিং হিসাবে আমাদের ইউটিউব চ্যানেল আছে, প্রয়োজনে ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন ব্রাইট নিউজ 99 থেকে, এবং দৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকার সঙ্গে থাকুন, শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে শুনুন এবং বাস্তবের উদ্যান করুন, তাহলে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সোনার বাংলাদেশ গড়তে পারবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে বলিষ্ঠ করতে পারবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার পরিবারবর্গ, এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা মানে যে আপনার যে বড় ভাই যারা পৃথিবী থেকে চলে গিয়েছেন এবং যারা আছেন, এবং বিশেষ করে যারা আমাদের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন এবং বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে আপনার পরিবার একজন। তো সেই ক্ষেত্রে আমি বলবো আবার আসবো ফিরে ধানসিঁড়িটির তীরে। ধন্যবাদ স্যার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।